আওয়ামী লীগ আমলে সুপ্রিম কোর্টের 90% বিচারপতি বিচার কাজে অনাচার করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, ভবিষ্যতে সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে বিচারপতি নিয়োগের লক্ষ্যে নতুন আইন করা হচ্ছে। গত বছর উচ্চ আদালত মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ উপদেষ্টার। বিকেলে রাজধানীতে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গণবিজ্ঞপ্তি জারি করে দরখাস্ত আহ্বান ও স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে যাচাই করে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই খসড়া প্রস্তাব নিয়ে শনিবার মতবিনিময় করে আইন মন্ত্রণালয়। সভায় খসড়া প্রস্তাব নিয়ে মতামত তুলে ধরা হয়। এটি একটি উল্লেখযোগ্য আইন হতে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। খসড়ায় কিছু পরিবর্তন পরিমার্জনের প্রস্তাবও দেন তারা। বিচারপতি হিসেবে আবেদন করবেন, আমি এটার বিরোধিতা করি। এটা কেউ করবেন না যারা ভালো আইনজীবী, এরা ব্যক্তিত্ব যাদের আছে। 10 বছরের প্র্যাকটিস হলেই হবে। অনেকের 10 বছর নাম লেখানো আছে, মামলা একটাও করে নাই। এইবার এই কিছুদিন আগে কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হাইকোর্টে। এটা আমি বুঝি নাই যে কি ভিত্তিতে এদের কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট করা হয়েছে, আমি ঠিক বুঝি নাই। গত 15 বছর উচ্চ আদালতে বিচারের নামে মানুষের অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। বলেন, ভবিষ্যতে সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়াই মূল লক্ষ্য। হাইকোর্টে যারা এক্সিস্টিং জাজ ছিল তারা প্রচন্ডভাবে একটা দলের প্রতি অনুগত ছিল। তারা অনেক অনাচার করেছেন, তাদের অনেকে 90% ক্ষেত্রে কমপ্লেন ছিল। বারবার বলা হচ্ছিল কিছু জাজ নিয়োগ করা প্রয়োজন। আমি আইনের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। জুডিশিয়াল কু হওয়ার পর্যন্ত আশঙ্কা ছিল, দ্রুত করতে বলা হয়েছে। তো এই জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ভুল থাকতে পারে। বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি অনুরোধের বিধান বাদ দিয়ে কাউন্সিলকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন মর্মে ঘোষণা করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারের দেশ চালানো উচিত না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করা শীর্ষক আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি দ্রুত নির্বাচন চায়, এ ধারণা ভুল। নির্বাচন দিলে দেশে অস্থিরতা ও সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। ভোটার হওয়ার বয়স 17 বছর করা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে একমত নন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এটি করা হলে নির্বাচন আয়োজনে আরও দেরি হবে। নতুন একটি প্রস্তাব দিয়েছেন, সে প্রস্তাব দিয়েছে 17 বছর হবে আপনার ভোটার হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে। মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। উপদেষ্টারা জনজীবনে স্বস্তি আনার উদ্যোগ নিচ্ছেন না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তারা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরেই পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। সেখানে শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের নথি ছিল বলেও দাবি তার। সকালে রংপুরের মিঠাপুকুরে আগুন নেভাতে গিয়ে সচিবালয়ের সামনে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের স্বজনদের সাথে দেখা করে এসব কথা বলেন তিনি। জানান, দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের দস্যুরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে এখনো গা ঢাকা দিয়ে আছে।
শেখ হাসিনার অর্থ পাচার ও বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের নথিপত্র ধ্বংস করতেই এই আগুন লাগানো হয়েছে বলেও দাবি তার। এসব ষড়যন্ত্রের কারণেই নয়নের মতো ত্যাগী ও নিরীহদের জীবন যাচ্ছে বলেও জানান রিজভী। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন, ঘাপটি মেরে আছেন, এটা বলা যেতে পারে। তারা ঘাপটি মেরে আছেন, কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। আর এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। রোহিঙ্গা প্রত্যাবাসন না করে বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারো শান্তি থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে পার্বত্য এলাকা অ্যাটম বোমায় পরিণত হচ্ছে। মিয়ানমার সীমান্ত আরাকান আর্মির দখলে নেওয়া বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে তারা এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না। তাই আগামী 2 থেকে 6 মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়ার কথা জানান উপদেষ্টা। এ সময় ভারত, চীন, আমেরিকার সাথে ভালো সম্পর্ক ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আর্থিকভাবে এগোতে এসব দেশের সাথে সম্পর্ক রাখা জরুরি। সিচুয়েশন আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত, চিটাগং হিল ট্র্যাক্টস নিয়ে, ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিল ট্র্যাক্টস নিয়ে, ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি 3টা জিনিস সমাধান করতে পারবেন না। এখানে যদি তুমি তাদের সমস্যার সমাধান না করো, তাদের যে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে, ইফ ইউ হ্যাভ 200,000 ইয়াং বয়েজ, আমি মেয়েদের কথাও বলি, আমি 200,000 ইয়াং বয়েজ হু ডু নট সি লাইট এট দি এন্ড অফ দি টানেল, they will become desperate, and desperate people will do desperate things that will not only harm বাংলাদেশ, কিন্তু তোমাদেরও অসুবিধা হবে, প্রত্যেকটা দেশেই ক্ষতি হবে। দেশে বিভিন্ন জায়গায় সমন্বয়কদের হত্যার হুমকি দিয়ে সৃষ্ট জটিলতা সুরাহা হয়েছে, এ কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী মনে করেন, গণ অভ্যুত্থানের সময় পুলিশের ভুল সিদ্ধান্তের কারণে বেশ প্রাণহানি হয়েছে। শনিবার রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দেশে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্তুষ্ট নন বেশিরভাগ মানুষ। এমন পরিস্থিতিতে পুলিশ প্রধান বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই। পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনও মানুষ কিন্তু, আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। অন্য এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, বিভিন্ন জায়গায় সমন্বয়কদের হত্যার হুমকি নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা সুরাহা হয়েছে। ঘটনাগুলো সবগুলো যে একই সূত্রে গাঁথা এবং একটা প্যাটার্ন, এখনও এটা বুঝতে পারছি, এখনও কিন্তু ওই রকমভাবে আমার কাছে প্রমাণিত হচ্ছে না। তারপরেও উই আর স্টিল অন দি জব। আমার মনে হয় যে ওই যে গোলাম রসুল আছেন ন্যাশনাল এসবি, উনি স্পেশালি এই পুরো জিনিসটা সমন্বয় করছেন। একই অনুষ্ঠানে উপস্থিত ডিএমপি কমিশনার বলেন, জুলাই আন্দোলনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। সেই সময় ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন, তাহলে অনেকের জীবন রক্ষা পেত, এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। এই সময় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগুনের ঘটনায় নিরাপত্তার কথা মাথায় রেখে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে যে কোনো প্রেস ইভেন্টের জন্য দৈনিক অস্থায়ী কার্ড দেবে মন্ত্রণালয়।
এছাড়া দ্রুতই প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড পর্যালোচনার পাশাপাশি নতুন কার্ড ইস্যুর কাজ শুরু হবে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সকালে এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন কার্ডের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে নতুন আবেদনের আমন্ত্রণ জানানো হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর আগে শুক্রবার কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের অন্য স্থায়ী অস্থায়ী সব পাস বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বছরে অভিবাসন কমেছে 30.8%, তবে এবছর রেমিটেন্স বাড়বে 33%। ব্যাংকগুলোর ওপর অভিবাসীদের আস্থা ফিরে আসাই এর কারণ বলছে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন রামরু। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শ্রম ও অভিবাসনের গতি ও প্রকৃতি 2024 বিষয়ক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি। সুখবর নেই অভিবাসন খাতে। 5 বছরে 95% অভিবাসী গেছেন 10টি দেশে, আর এবছর মাত্র 6টি দেশে গেছেন 90% অভিবাসী। অর্থাৎ কমেছে অভিবাসীদের গন্তব্য দেশের সংখ্যা। কমেছে নারী অভিবাসনও। এবছর বিদেশে গেছেন 54,000 নারী কর্মী। অদক্ষতা ও গন্তব্য দেশের মনোভাব না বোঝা এক্ষেত্রে বড় কারণ। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। গবেষণা বলছে, সার্বিকভাবে অভিবাসন কমলেও জুলাইয়ের পর বেড়েছে রেমিটেন্সের পরিমাণ। নভেম্বর পর্যন্ত আমাদের কাছে ডেটা আছে, এটা যেভাবে বেড়েছে বা তাতে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবারে রেমিটেন্স কিন্তু 26.4 বিলিয়ন ডলারে পরিণত হবে, যেটা গত বছরে 21.9 বিলিয়ন ছিল। রামরু বলছে, 4 বছরে রিক্রুটিং এজেন্সির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। 2 বছরে লাইসেন্স পেয়েছে 800 নতুন এজেন্সি। গন্তব্য দেশের সংখ্যা কমা ও বাজার হারানোর পেছনে দায়ী অব্যবস্থাপনা ও দুর্নীতি। তবে সরকার চাইলে অভ্যন্তরীণ দুর্নীতি কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। 2021 সালে যে অ্যাপ তৈরি হয়েছিল, যেই সব বিষয় থেকে তারা টাকা সংগ্রহ করেছে, আমি এখানে একটা ফিগার ড্র করার চেষ্টা করেছি। এই পরিমাণ টাকা প্রবাসী অ্যাপ, তারপরে হচ্ছে সরকারের আইসিটি এবং আরেকটি এনজিও, এটা কিন্তু অকারণে অভিবাসীদের কাছ থেকে নিয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রবাসীদের ইন্স্যুরেন্সের টাকা কমানোর প্রস্তাব দিয়েছে রামরু। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলার বাদী আবু সাঈদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, রাতে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আবু সাঈদকে। কিছু দূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আবু সাঈদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহ সভাপতি রণবীর বারুই সজলকে গ্রেপ্তারের পর আদালতে নেয়ার পথে ও সেখান থেকে বের করার সময় তাকে মারধর ও ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। 2022 সালে 23 অক্টোবর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় চলতি বছরের 30 আগস্ট খালিশপুর থানায় দায়ের করা একটি মামলায় দুপুরে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ রাকিবুল হাসান। আদালতে নেয়ার পথে সজলকে একবার মারধর ও ডিম ছুঁড়ে মারে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আদালত থেকে বের করার সময় আবারও তাকে কিল ঘুষি মারে বিক্ষুব্ধরা। গতকাল বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয় সজলকে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় 6 জন নিহতের ঘটনায় বাস চালক মোহাম্মদ নুরুদ্দিন সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নুরুদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটি নিয়ন্ত্রণ হারানোর কথা বলেছেন বলে জানিয়েছে র্যাব। গাড়িটি থামাতে চাইলে ব্রেক কাজ করেনি বলেও দাবি তার।
র্যাব আরও জানিয়েছে, নুরুদ্দিনের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 2022 সালে শেষ হলেও তা আর নবায়ন করা হয়নি। শুক্রবার সকাল 11টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারকে পেছন থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয় বেপারি পরিবহনের বাসটি। এ সময় ক্ষতিগ্রস্ত হয় একটি মাইক্রোবাস এবং একটি মোটরসাইকেলও। এতে নিহত হন 6 জন। জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। দীর্ঘ 13 বছর পর দেশে ফিরে দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি কথা বলেন। দীর্ঘ 13 বছর পর দেশে ফিরলেন সাবেক এমপি, প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তার আগমনে শাহজালাল বিমানবন্দরে জড়ো হন তার নির্বাচনী এলাকা কুমিল্লা 3 আসনের নেতাকর্মীরা। শত শত গাড়ি বহন নিয়ে বিমানবন্দর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছাত্রদের যে ঐক্য ছিল তা এখন আর দেখা যাচ্ছে না। বিদেশ থেকে লক্ষ্য করেছি যে আমাদের স্বাধীনতায় যেভাবে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলি একত্র ছিল, এখন যেন কেমনটা মনে হচ্ছে আমি বাকিটুকু বলতে চাই না। এই অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে, না ঘটালে কিন্তু আমাদের অবস্থা কি হবে। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তিনি। জালেম সরকারের সময় যেভাবে গুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে, এর যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই ভোগ করতে হবে। আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে কায়কোবাদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে ওই মামলার সব আসামিকে সম্প্রতি খালাস দেয় হাইকোর্ট। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেউলিয়া হওয়ার পথে থাকা 10টি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর। শনিবার টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিকদের তিনি জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়িয়েছে। গভর্নর আরও বলেন, 5 মাসে দেশের রেমিটেন্স প্রবাহে 2 অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। প্রথম দিকে যে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার শঙ্কায় ছিল, সেগুলো ঘুরে দাঁড়াচ্ছে বলে জানান হাসান এইচ মনসুর। তার মতে এসব ব্যাংক পড়ে যাওয়ার শঙ্কা কেটে গেছে। সব মিলিয়ে ইসলামী ব্যাংক এখনও শীর্ষে অবস্থান করছে জানিয়ে গভর্নর বলেন, ব্যাংকটি আন্তর্জাতিক মানে পৌঁছানোর পথে রয়েছে। একেবারে যেটা IMF এর ডেফিনিশন অনুযায়ী সবচেয়ে কম লেভেলটাকে ধরা হয়, সেটা লেভেলটা এখন 20 থেকে 21-এর মধ্যে আছে। অনেকগুলো ব্যাংকই দেউলিয়ার পথের দিকেই যাচ্ছিল, এখন আবার তাদের মধ্যে অনেকগুলো ঘুরে দাঁড়াচ্ছে। যেমন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়ে গেছে অনেকগুলো। তো এটা তো কি বলবো, একটা ডায়নামিক সিচুয়েশন। তামিমের ডাকে বিপিএল খেলতে এসেছেন। ফরচুন বরিশালের ক্যাম্পে যোগ দিয়ে জানালেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। তাসকিন রানাদের নিয়ে গড়া টাইগার বোলিং লাইন আপের প্রশংসা করেছেন তিনি। বিপিএলে তারকা খরা, যারা এসেছেন তার মধ্যে সবচেয়ে আলোকিত শাহিন শাহ আফ্রিদি। ফরচুন বরিশালে যোগ দিয়ে প্রথম দিনের অনুশীলনে তার দিকেই সব ফোকাস। নিজেকে অবশ্য সবচেয়ে বড় তারকা মানতে চান না পাকিস্তানি এই পেসার। তামিম ভাই আমাকে ফোন দিয়েছিলেন, তার জন্যই আমি এখানে খেলতে এসেছি। প্রথমবার এসে দারুণ লাগছে। আমি কেন, বাংলাদেশের অনেক বড় বড় তারকা এখানে খেলছেন, ওরা আমার চেয়েও বড়। বিপিএল আগের মতো নেই, অনেক তারকা এখন অন্য লিগকে গুরুত্ব দেয়, বিপিএলে আসতে চান না। এই পেসার অবশ্য অন্যভাবে দেখছেন বিষয়টা। বিপিএল অনেক বছর ধরে হচ্ছে, এটা অনেক ভালো একটা লিগ। পাকিস্তানের অনেকেই এখানে খেলছে, আগেও খেলেছে। এখানে অনেক কিছু শিখতে পারবো, যা পরে কাজে লাগবে। কয়েক মাস আগে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় করেছে বাংলাদেশ। সেখানে রানা, তাসকিন হাসানরা দুর্দান্ত বল করেছেন। টাইগার পেসারদের নিয়ে দারুণ রোমাঞ্চিত শাহিন শাহ আফ্রিদি। তাসকিন বাংলাদেশের বোলিংয়ের নেতা।
গেল 1 বছর দারুণ ধারাবাহিক ছিল। নতুন ছেলেটা রানা দারুণ করছে। লাল বলে পেসাররা যত বেশি খেলবে ততই শিখবে। বিপিএলে প্রথমবার খুব বেশি চিন্তা করছেন না উইকেট কন্ডিশন নিয়ে। বল অথবা ব্যাট হাতে আগ্রাসী থাকাই তার লক্ষ্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন বিপিএল অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দলগুলো। ঢাকা ক্যাপিটালসের প্র্যাকটিসে মুস্তাফিজ লিটন ছিলেন মনোযোগের কেন্দ্রে। বরিশাল, রাজশাহী, সিলেট সহ বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটাররাও শেষ সময়ে কঠোর অনুশীলন করছে। গুণে মানে তেমন তারতম্য না আসলেও এবার বেশ ঘটা করে আয়োজন হচ্ছে দেশসেরা টুর্নামেন্ট। অনুশীলনে মনোযোগী দলগুলো নান্দনিক প্র্যাকটিস জার্সি। সিলেটের স্ট্রাইকার্সের আইকনিক ক্রিকেটার মাশরাফি, তবে এবার বোধহয় তার সার্ভিস মিলবে না। ফিট না থাকায় মাশরাফির খেলা নিয়ে শঙ্কা। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, খেলার মোট পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। ঢাকা ক্যাপিটালসের অনুশীলনে মনোযোগের কেন্দ্রে লিটন ও মুস্তাফিজ। এলকেডি আর ফিজ ঢাকা তো বটেই, দেশেরই সেরা। ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্কিনাজি লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ। বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার লিটন দাস। তার ব্যাটিং খুবই দৃষ্টিনন্দন। লিটনের কারণে আমাদের টপ অর্ডার যে কোনো প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং। তামিম, তাসকিন, তানজিদও আমার প্রিয় ক্রিকেটার। প্লেয়ার কালেকশনে রাজশাহী খুব শক্তিশালী না হলেও বহুদূর যাওয়ার স্বপ্ন দেখে। তরুণ মারকুটে ব্যাটার জিসান আলম দলটির বড় শক্তি। আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোহর ভাই আছে। ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছে, ইয়াসির রাবি ভাই আছে, আকবর ভাই আছে। স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশা অনুরূপ আমাদের টিমটা মাশাআল্লাহ খুব ভালো আছে। দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা। টি-20তে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তারকা ক্রিকেটারে ভরপুর। শিরোপা ধরে রাখতে অসাধারণ দল গড়েছে। তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালই আসরের ফেভারিট। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নৌ শ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা আসে। এর আগে সারা দেশে দ্বিতীয় দিনের মতো নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে নৌবন্দরে বন্ধ ছিল স্বাভাবিক কার্যক্রম। এতে আটকা পড়ে হাজার হাজার টন পণ্য। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। শনিবার দ্বিতীয় দিনে কর্মসূচির প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন নৌবন্দরে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও 17টি ঘাটে আটকা পড়েছে 4.5 লাখ টন পণ্য। শ্রমিকরা জানিয়েছেন, চাঁদপুরে নাবিক সহ 7 ক্রু হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আমাদের মূল দাবি হলো হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা চাই এখনই সমাধা হয়ে যাক। আমাদের দাবিগুলো যদি রাষ্ট্র এখন মানে, আমরা এখন থেকে আমাদের শ্রমিকেরা কর্মতে চলে যাবে। আমরাও চাই না যে ওরা বকে বসে থাকুক, কিন্তু ওরা শ্রমিক আমরাও শ্রমিক। ওরা এখন আমাদেরকে বলতেছে আপনারা যে শ্রমিক আমরাও শ্রমিক। আমার বাইরে যখন হত্যা হয়েছে ওদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কষ্ট হলো আমরা ধৈর্য ধরবো, কোনো সমস্যা নেই। খুলনা, মংলা ও নওপাড়া নৌবন্দরে কর্মবিরতির কারণে আটকা পড়েছে শতাধিক জাহাজ। এসব জাহাজে সার, কয়লা, তেল, পাথর সহ নানা পণ্য রয়েছে। যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু সমাধান বিচার না হবে ততক্ষণ কর্মবিরতি চলবে। আমাদের এটা দাবি দেওয়া বা শ্রমিকদের ক্ষতিপূরণ না দেয় সে পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। চাঁদপুরে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে 2 দিন ধরে পাবনা ও ফরিদপুর অঞ্চল থেকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি সহ বিভিন্ন পণ্য আনা যায়নি। এতে জেলায় এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জেলার 15টি ছোট বড় ঘাটে আটকা পড়েছে প্রায় 550 জাহাজ। তেল, আলু, পেঁয়াজ এবং কাঁচা মাল, কাঁচা তরকারি এগুলিও আসে। এই 2 দিন ধরে আসে না, এই কারণে দাম বাড়তে পারে। কোনো আমদানি রপ্তানি হচ্ছে না, কোনো আমদানি হইতেছে না, যার কারণে সর্বকিছুর দাম বৃদ্ধি পাইতেছে। লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট, চর আবদুল্লাহ, চর গজারিয়ায় পণ্যবাহী শতাধিক লাইটারের জাহাজ আটকা পড়েছে শ্রমিকদের ধর্মঘটে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারি ক্রয় বিধিমালার দুর্বলতায় এখনো আগের ঠিকাদার সিন্ডিকেটেরই কাজ পাওয়ার সুযোগ বেশি।
সেই সঙ্গে প্রতিযোগিতা কম থাকায় প্রকল্পে থাকছে অতিরিক্ত ব্যয়ের ঝুঁকিও। এই অবস্থায় সরকারি কেনাকাটার দরপত্রে 10% মার্জিনের বিধান বাতিলের সিদ্ধান্ত হয়েছে। দেশের স্বার্থে যা দ্রুত কার্যকরের তাগিদ বিশ্লেষকদের। সরকারি উন্নয়ন প্রকল্প ও কেনাকাটায় বছরে খরচ হয় 2.5 লাখ কোটি টাকার বেশি। এজন্য 2011 সালে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি চালু হয়, যেখানে প্রস্তাবিত ব্যয়ের 10% কম বা বেশি দরদাতা নিলামে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। সেই সঙ্গে অভিজ্ঞতা না থাকায় কাজ পান না নতুন ঠিকাদাররা। এসব বিধানকে প্রতিযোগিতা বিরোধী মনে করে বিশ্ব ব্যাংক ও পর্যবেক্ষকরা। এমন অবস্থায় অর্থ পরিকল্পনা সহ 4 উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তাদের সভা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং প্রকিউরমেন্ট বিধিমালা 2008 সংশোধনের। কোন টেন্ডার পদ্ধতি ভালো খারাপ নির্ভর করবে সেই দেশের দুর্নীতি কতদূর, সেই দুর্নীতি কি শুধু যারা ঠিকাদার তারা নাকি যারা কাজটা দেয় তাদেরও দুই পক্ষেরই দুর্নীতি, এসব অনেক বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশে খুব সোজা একটা জিনিস হলো যে আমি যদি এখন একটা টেন্ডার দিই এবং বলি যে আপনাদের অভিজ্ঞতা কত 15 বছরে বা 10 বছরে কার বেশি, তাহলে বোঝাই যায় কোন সিন্ডিকেটগুলোর অভিজ্ঞতা সবচেয়ে বেশি হবে। সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রেও বলা হয় অসাধু ঠিকাদার, রাজনীতিক আমলাদের সিন্ডিকেটে উন্নয়ন ব্যয়ের 40% পর্যন্ত লোপাট হয়েছে। আর বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ বলছে গত 12 বছর সরকারি নিলামে শীর্ষ 5 ভাগ ঠিকাদারের কাজ বেড়েছে 21%। বিশ্লেষকরা বলছেন প্রতিযোগিতা না থাকায় কমেছে কাজের মান, বেড়েছে অপচয়, দুর্নীতি। পছন্দের লোক যারা তাদেরকে গোপনে এটা জানিয়ে দেওয়া হয়। সেজন্য আপনি দেখছেন যে নির্দিষ্ট কিছু লোকজনই সবসময় পায়, কারণ বাকিরা অন্ধকারে ঢিল ছড়ে, সুতরাং তারা 10% উপরে বা নিচে চলে যায়। দুর্নীতি এবং এন্টি কম্পিটিটিভ রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন হয়ে গেল। এটাকে অনতিবিলম্বে বাতিল করা দরকার। বিশ্বব্যাংক বলছে পূর্ণ প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সরকারি কেনাকাটায় 40% পর্যন্ত অর্থ সাশ্রয় সম্ভব। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।